স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাথমিক শিক্ষক নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়বস্তুর সকল টপিক সহজ ও সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্ট বেটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্ট বেটেন। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। জাতীয় সংসদের প্রথম স্পিকারও কিন্তু মোহাম্মদ উল্লাহ। জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার আব্দুল মালেক উকিল। জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার আব্দুল মালেক উকিল। আমাদের পরবর্তী টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতে পারে সেগুলো একটু দেখে নিব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এই প্রশ্নটা কিন্তু প্রশ্নের উত্তর সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী প্রশ্ন, 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিব ঐতিহাসিক ভাষণ দেন। এখানে কয়েকটা ভাবে প্রশ্ন আসতে পারে। 1971 সালে 7 মার্চ তারিখটা চাইতে পারে, কোথায় রেসকোর্স ময়দানে এবং কে শেখ মুজিবুর রহমান। তাহলে 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিব ঐতিহাসিক ভাষণ দেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 মার্চ রাত 12টার পর, অর্থাৎ 26 মার্চের প্রথম ভোরে। বাংলাদেশের স্বাধীনতা প্রথম ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 মার্চ রাত 12টার পর, অর্থাৎ 26 মার্চের প্রথম ভোরে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971 সালে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971 সালে। স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় 19 মার্চ 1971 সালে গাজীপুরে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় 19 মার্চ 1971 সালে গাজীপুরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয় 25 মার্চ 1971 সালে মধ্যরাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় 25 মার্চ 1971 সালের মধ্যরাতে। শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন 8 জানুয়ারি 1972 সালে। শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন 8 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশে অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। বাংলাদেশে অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া। মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ। জাতীয় পতাকার নকশার প্রথম তৈরি করা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেরেবাংলা হলে। জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেরেবাংলা হলে। 1971 সালে ঢাকার গভর্নর ছিলেন এস এম আহসান। 1971 সালে ঢাকার গভর্নর ছিলেন এস এম আহসান। জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন 18 এপ্রিল 1971 সালে। জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন 18 এপ্রিল 1971 সালে। এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাপ্রধান কে ছিলেন? আতাউল গনি ওসমানী। আর জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন কত তারিখে? 18 এপ্রিল 1971 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার কমান্ডার এ কে খন্দকার।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার কমান্ডার এ.কে খন্দকার। বাংলাদেশী কূটনৈতিক এম হোসেন আলী প্রথম দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাংলাদেশী কূটনৈতিক এম হোসেন আলী প্রথম দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এম হোসেন আলী মনে রাখবা। সাইমন ড্রিং ছিলেন 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি সর্বপ্রথম পাকিস্তানের বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তাহলে সাইমন ড্রিং ছিলেন 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি সর্বপ্রথম পাকিস্তানের বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 18 এপ্রিল কলকাতায়। বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 18 এপ্রিল কলকাতায়। স্বাধীনতার ইশতেহার প্রথম পাঠ করেন শাহজাহান সিরাজ। স্বাধীনতার ইশতেহার প্রথম পাঠ করেন শাহজাহান সিরাজ। বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় 28 সেপ্টেম্বর 1971 সালে। বাংলাদেশ বিমান বাহিনী সংগঠিত হয় 28 সেপ্টেম্বর 1971 সালে। অস্থায়ী সরকারের সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। অস্থায়ী সরকার সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্রিগেড আকারে ফোর্স ছিল 3টি। 3টে ফোর্স হচ্ছে এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। এই ফোর্স 3টা কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্রিগেড আকারে সংগঠিত হয়েছিল। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্রিগেড আকারে ফোর্স ছিল 3টি। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের উপর বিমান হামলা বন্ধ রাখা হয় 10 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের উপর বিমান হামলা বন্ধ রাখা হয় 10 ডিসেম্বর 1971 সালে। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুগল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।